শহরে এক অন্ধকার গলির ভিতর নোংরা আবর্জনা আর জঞ্জালের স্তূপের মাঝে হাঁটু গেড়ে বসে কাঁদছিল ছোট্ট ছেলেটা। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। খালি 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 এবারের মতো আমাকে মাফ করে দাও, আমি তুমি মেরো না, আমি ছেড়ে দাও। কে বলেছে? কে বলেছে আমি তোকে মারবো? আমি তোকে মোটেই মারবো না। তোর মতো ছোটকে মেরে আমার কি লাভ বলতো? তার থেকে তোকে বসের হাতে তুলে দিতে পারলে একটু পয়সা ইনকাম হবে। চল চল, সময় নষ্ট না করে আমার সাথে চল। কেন শুধু পায়ে গেলি না? ওই লোকটা খুব খারাপ, খুব খারাপ। আমি দেখেছি। একদম বড় বড় কথা। হ্যাঁ, এটা যখন বুঝিস তখন গ্রাম ছেড়ে শহরে এসছিস কেন? আর তোকে তো এমনি এমনি কাজ করাবো না, তার বললে টাকা দেবো তো। না না, আমি যাব না, আমি যাব না। তোমরা খুব খারাপ লোক, আমায় কষ্ট শুরু বাবার পয়সা। ঠিক আছে, আমি যাব না। তোকে পৌঁছে দিয়ে আবার 7টার থেকে যেতে হবে। শুয়োপোকার বাচ্চা, বুঝি সাহস হয়েছে না? মগামিত্রের হাত থেকে আচ্ছা আচ্ছা রাঘব বল পর পায় না। তুই কোন হরিদাস পারবে? কোন হরিদাস পার? হ্যাঁ, ছেলেটার পা দুটো বাতাসে ছটফট করছে। রাতের অন্ধকারে শহরের এই নির্জন প্রান্তে ওই বাচ্চা ছেলেটাকে সাহায্য করার মতন কেউ নেই। কোনো ভদ্রলোক শহরের এই প্রান্তে আসে না, আর যারা আসে তাদের কারোর কানে ওই বাচ্চার করুণ আকুতি পৌঁছাচ্ছে না। যাদের কানে পৌঁছচ্ছে তারা কেউই একটা বাচ্চা ছেলেকে সাহায্য করার জন্য এই দিকে এগিয়ে আসবে না। মগামিত্তিরকে এ শহরের সকলেই চেনে না, সে বিখ্যাত কেউ নয়, বরঞ্চ কুখ্যাতই বলা চলে। রাজনৈতিক খুন খারাপি, তোলাবাজি, মস্তানি, এমন কোনো খারাপ কাজ নেই যা তার নামের সঙ্গে জুড়ে নেই। তাই কেউ যদি এখানে হাজির হয়েও যায় তাহলেও ছেলেটার ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমন সময় হঠাৎ পিছন থেকে একটা বজ্র কঠিন স্বর শুনতে পেল মগা। ছেলেটাকে ছেড়ে দে। এই শহরে এভাবে তার সাথে কথা বলার লোক বড় একটা নেই। মগামিত্তিরকে আদেশ করার মতো কোনো দুঃসাহসিক মানুষ শহরের এই অন্ধকার গলিতে এসে হাজির হয়েছে, এটা মেনে নেওয়া ওর পক্ষে একেবারেই সম্ভব ছিল না। প্রথমটা সে বিশ্বাস করতে পারল না যে সত্যি সত্যি তাকে কেউ আদেশ করছে, তাই হয়তো পাত্তাও দিল না। বাচ্চাটাকে ছেড়ে দে মগা। এবার মগা বিরক্ত হলো। বাচ্চাটাকে ছেড়ে দিয়ে পিছন ফিরে তাকালো সে। অন্ধকার মেঘে গলির প্রায় শেষ প্রান্তে একটি দীর্ঘাঙ্গী লোক দাঁড়িয়ে আছে। কে শালা? কোন মাসিয়া? অন্ধকার শহরে মরার জন্য ছটফট করছিস? কোন মাসিয়া বে? রাস্তাটা বেরিয়ে আসা অন্ধকার থেকে। তোদের মতো অন্ধকারের বংশধরদের নিকেশ করার জন্যই অন্ধকারের প্রয়োজন, জানিস তো? আলোর পবিত্রতা তোদের জন্য নয়। তাই আমি কে তা না ভেবে বাঁচতে চাইলে বাচ্চাটাকে ছেড়ে দে। ডায়লগ আছে। আমি কি করবো কি করবো না তুই ঠিক করে দেওয়ার কে? তোর বাপ। সরি 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 সরি, ভুল করলাম। তোর জম। এই বলে পকেট থেকে ছুরিটা বের করে ফেলল মগামিত্তির। তারপর
রাক্ষসে গতিতে এগিয়ে গেল সেই অবয়বের দিকে। দুজনের মাঝে দূরত্ব তখন আর প্রায় 1 হাত। হঠাৎ একটা ইস্পাত কঠিন ঘুষি এসে পড়ল তার নাকে। আচমকা প্রহারে টাল সামলাতে না পেরে দুহাতে নাক চেপে ধরে কোকিয়ে উঠে নোংরার মধ্যে পড়ে গেল মগা। ছুরিটা তার হাত থেকে সশব্দে পড়ে গেল। অন্ধকারেও সে বেশ বুঝতে পারছে তার হাত ভিজে যাচ্ছে, নাক দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করেছে। এবার সেই নির্বিকার অবয়ব বাচ্চাটার উদ্দেশ্যে বলল, তুমি যাও খোকা, আর কোনোদিন এই অন্ধকারের দুনিয়ায় ফিরে এসো না। বাচ্চাটা কি বলবে বুঝতে না পেরে হুড়মুড় করে ছুটে গলির অন্য দিক দিয়ে বড় রাস্তায় পালিয়ে গেল। মগা মিত্তির ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তার নাকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে ঠিকই, কিন্তু তাতে ওর মতো লোককে বেশিক্ষণ শুইয়ে রাখা যাবে না। জীবনে এমন অজস্র আঘাত পেয়েছে সে, আর আঘাত পেলেই তার রক্ত গরম হয়ে ওঠে। পাল্টা আঘাত দেওয়ার জন্য ছটফট করে মগা। সে একটা হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল ওই অন্ধকার অবয়বের উপর। চোখের নিমেষে লম্বা চেহারার মানুষটা অতি ক্ষিপ্রতায় সরে গিয়ে নিজেকে রক্ষা করল। নোংরামি করতে করতে তোদের মগজটা একেবারে খালি হয়ে গেছে। হ্যাঁ, একটা নরখাতক বাঘও বিপদ বুঝলে পিছিয়ে যায়, জানিস তো, তাতেই তার মঙ্গল। কিন্তু তোরা যে জানোয়ারেরও অধম। এখনো ভালো কথা বলছি, শুধরে যা, না হলে কিন্তু আবার লাফিয়ে উঠল মগা মিত্তির। ততক্ষণে নিচু হয়ে মগার হাত থেকে পড়ে যাওয়া ছুরিটা রাস্তা থেকে তুলে নিয়েছে সেই অন্ধকার অবয়ব, আর নিঃসংকোচে সেই ইস্পাতের ফলা আমূল ঢুকিয়ে দিল মগার পেটের ভিতর। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সেই কুখ্যাত অপরাধী, কিন্তু অবয়বের হাত থেকে রেহাই পেল না সে। নির্মম নির্দয়ভাবে সেই পেটে ঢোকানো ছুরিটা দুবার এদিক ওদিক পাক দিয়ে দিল অবয়ব। কাতরে উঠল মগা, তারপর সেই ছুরি নিয়েই গড়িয়ে পড়ল মাটিতে। তোর মতো অপুনকে এখানেই টিপে মেরে ফেলা উচিত, জানিস তো। কিন্তু তোদের জাত ভাইদের একটা সুযোগ দিতে চাই। যদি তাদের সঙ্গে দেখা হয় তাহলে বলিস যেন শুধরে যায়, না হলে সব কটা মরবে। তুই সেই অন্ধকার মাখা লোকটা হাঁটতে হাঁটতে নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে জবাব দিল, কলকি, তোদের মতো অন্ধকারের বংশধরদের জম। নমস্কার শ্রোতা বন্ধু, শুনছেন থ্রিলার ডেন অরিজিনালস। কলিযুগ, পাপে ভরে উঠেছে পৃথিবী। খোলা বাজারে পণ্যের মতো বিক্রি হচ্ছে মানুষের প্রাণ। অন্যায়ের বিনাশ করে ন্যায়ের প্রতিষ্ঠা করতেই যুগে যুগে এক এক রূপে অবতীর্ণ হয়েছে ভগবানের এক এক অবতার। এই দারুণ অন্ধকার সময়ে নিষ্পাপদের রক্ষা করতে কি আবার তিনি অবতীর্ণ হচ্ছেন কল্কি রূপে? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে, কল্কি সিরিজের প্রথম গল্প অন্ধকারের হাতছানি। এমএলএ সাহেবের বাড়ির বাগানে ছোট্ট শেড করা আছে। অতিথিরা কিংবা মন্ত্রীমশাইয়ের দর্শন প্রার্থীরা সেখানেই এসে অপেক্ষা করে। ডিসি সুপ্রিয় সোম মাথা টুপিটা বগলে চেপে সেখানেই পাইচারি করছিলেন। তিনি এখানে এসেছেন প্রায় ঘণ্টাখানেক হয়ে গেছে। মন্ত্রীমশাই জরুরি তলব করে ডেকে এনেছেন তাকে, কিন্তু এখনো ঘরের ভিতর ঢোকার অনুমতি মেলেনি। এমএলএ সাহেব জরুরি মিটিংয়ে ব্যস্ত রয়েছেন, রাজ্যের কাজ পড়ে রয়েছে। সেই সব ফেলে এখানে বোকার মতো অপেক্ষা করতে ভীষণ বিরক্ত লাগছে সুপ্রিয় বাবুর। তিনি সিকিউরিটি ইনচার্জের কাছে গিয়ে বললেন,
আরে দাদা, আরে একটু দেখুন না, স্যারের হলো? এবার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। আরে কখন এসেছি বলুন তো? দেখুন, আমার কিছু করার নেই, ভিতরে স্যারের মিটিং চলছে। সেই মিটিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কারোর ভেতরে ঢোকার অনুমতি নেই। হয় অপেক্ষা করতে হবে, আর না হলে পরে ঘুরে আসতে হবে। সুপ্রিয় সোম একবার ঘুরে আসার কথা ভাবছিলেন বটে, কিন্তু সাহস পাননি। এমএলএ হিরণ্যাক্ষ সুর মোটেই সহজ লোক নয়। তিনি বর্তমান সরকারের অন্যতম মন্ত্রী এবং ক্ষমতাশালী রাজনৈতিক নেতা। তার সাথে দেখা না করে চলে গেলে হয়তো চাকরি থাকবে না আর। তাই বিরক্ত হয়ে আবার ফাঁকা চেয়ারে গিয়ে বসে পড়লেন সুপ্রিয়। আর ঠিক সেই সময় ভিতর থেকে ডাক আসে। নেক্সট। তড়িঘড়ি টুপি মাথায় দিয়ে উর্দিধারী সুপ্রিয় সোম ভিতরে গিয়ে স্যালিউট ঠোকেন। এমএলএ হিরণ্যাক্ষ বিরক্ত মুখে প্রশ্ন করেন, আচ্ছা, ওই মিত্রর কেসটার কি খবর? সুপ্রিয় বাবুর বুঝতে বাকি থাকে না এমএলএ সাহেব মগা মিত্তিরের কেসটার ব্যাপারে জিজ্ঞাসা করছেন। তিনি জবাব দেন, হ্যাঁ স্যার, সিটি হসপিটালে ভর্তি আছে লোকটা। এখন কন্ডিশন অনেকটা বেটার, বেঁচে যাবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তা ওর আততায়ীকে চিহ্নিত করা গেছে? না স্যার, এখনও তেমন কোনো আপডেট নেই। তবে আমরা গোটা শহর জুড়ে তল্লাশি চালাচ্ছি। আপনারা ঘোড়ার ডিম করছেন। শুনুন, মিত্র মানে মগা মিত্র আমাদের পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী। সামনের ইলেকশনে নিজের ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার জন্য দাঁড়িয়েছে, জিতেও যাবে। ওর জেতাটা ভীষণ জরুরি। আর এরই মধ্যে এইসব কাণ্ড। ওকে যে বা যারা মারার চেষ্টা করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, না হলে পার্টির ছেলেদের শান্ত রাখার দায় কিন্তু আমার নয়। সেটা আমি আগাম জানিয়ে রাখলাম। ডিসি সুপ্রিয় সোম মনে মনে গজগজ করলেন। সাধারণ মানুষ প্রত্যেকদিন এর ওর হাতে মারা পড়ছে, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর একটা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একটা মস্তা না হতে হয়েছে, তা নিয়ে কত তাড়াহুড়ো। সুপ্রিয় বাবু আপন মনে আরো বহু কিছু ভাবলেও মুখে কিছুই বলতে পারলেন না, কেবল ঘাড় নাড়লেন। এমএলএ সাহেব হাত দেখিয়ে দূর দূর করে দেওয়ার মতন ইঙ্গিত করে বললেন, যান যান, এখন যান। শুনুন, 48 ঘন্টার মধ্যে মগা মিত্রের আততায়ীকে অ্যারেস্ট করতে হবে। আমার যেন দ্বিতীয়বার আপনাকে ডাকতে না হয়। আর হ্যাঁ, নর্থ বেঙ্গলে একজন ক্যাপেবল অফিসার চাই আমার। দেখবেন, তাড়াতাড়ি কাজ না শেষ করতে পারলে কিন্তু বাধ্য হয়ে আপনাকে সেখানে না পাঠাতে হয়। ডিসি সোম কোনো জবাব না দিয়ে স্যালিউট ঠুকে এমএলএ সাহেবের বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার অফিসিয়াল জিপ গেটের বাইরে দাঁড় করানো রয়েছে। চালকের পাশের আসনে বসে গজগজ করছেন তিনি। বেশ হয়েছে মেরেছে, মালটাকে শেষ করে দিল না কেন? সালা 22টা মার্ডার চার্জ রয়েছে যে লোকটার উপর, সে নাকি আবার পার্টির গুরুত্বপূর্ণ কর্মী। হ্যাঁ, আর তার জন্য নাকি আমাকে ঘন্টাখানেক দাঁড়িয়ে এমএলএ সাহেবের গালাগাল শুনতে হবে। দূর দূর, ঘেন্না ধরে গেল চাকরিটার উপর। নেহাত আমার পেটের দায়, নাহলে সালা কবেই এই চাকরি। কাল মধ্যরাতে এক অজানা ব্যক্তি লোকাল থানায় ফোন করে খবর দেয় যে ম্যাথরপট্টির পিছনের কানাগলিতে কুখ্যাত অপরাধী এবং শাসক দলের কাছের লোক মগা মিত্তিরের দেহ পড়ে রয়েছে। প্রথমে পুলিশ ভেবেছিল কেউ বোধহয় মশকরা করছে। যে লোকটা এতদিন সবাইকে মেরে ফেলে রেখে আসতো, তাকে নাকি আজ কেউ মেরে ফেলে রেখে আসবে, এটা বিশ্বাস করাই যায় না। কিন্তু ফোনটা ভেরিফাই করার জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে অফিসাররা দেখতে পান যে সত্যি সত্যি গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে লোকটা। তার পেটে একটা 8 ইঞ্চির ধারালো ছুরি, সেটাই অর্ধেকের বেশি ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেহে প্রাণ থাকলেও জ্ঞান ছিল না মগার। তাকে সঙ্গে সঙ্গে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই আইসিইউতে ভর্তি রয়েছে সে। পুলিশের ধারণা ছিল বোধহয় রাইভেল গ্যাংয়ের কেউ তার এই হাল করেছে, কিন্তু সেক্ষেত্রে তাকে এভাবে আদমরা করে ফেলে রেখে যেত না তারা। সুযোগ যখন পেয়েছিল তখন একেবারেই নিকেশ করে দিত। অতএব বিরোধী দলের কারো হাত আছে বলে পুলিশের মনে হচ্ছে না। তবে এই সমস্ত কুখ্যাত অপরাধীদের কত রকম যে শত্রু থাকে তা তো আর কহতব্য নয়।
জিপটা সিটি হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াতেই এক ঝাঁক সাংবাদিক নিজেদের বুম নিয়ে এগিয়ে এলেন। এরকম আরো হাজারো প্রশ্ন ধেয়ে এলো সুপ্রিয় বাবুর দিকে। তিনি হাত দেখিয়ে সাংবাদিকদের থামিয়ে দিয়ে বললেন, দেখুন, এখনই কিছু বলা যাচ্ছে না। ভিকটিম আইসিইউতে ভর্তি আছে, অনেকটা ব্লাড লস হয়েছে। আমাদের অফিসাররা ইনভেস্টিগেট করছেন। ভিড়ের মধ্যে থেকে এক মাঝবয়সী সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এটা কি কোনো রাইভাল গ্যাংয়ের কাজ বলে মনে হচ্ছে আপনাদের? সুপ্রিয়বাবু লোকটাকে দেখলেন। সাদামাটা চেহারার ভদ্রলোক, একটা ছিমছাম শার্ট আর প্যান্ট পরে রয়েছেন। চোখে একটা চওড়া ফ্রেমের চশমা, মোটা গোঁফ, আর চুলের এদিকে ওদিকে রূপলি আভা দেখা যাচ্ছে। সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সে সম্ভাবনা আমরা উড়িয়েও দিচ্ছি না। স্যার, হসপিটালে কড়া সিকিউরিটি বসানো হয়েছে। এর মধ্যে একজন কুখ্যাত অপরাধীর আহত হওয়ার ঘটনায় এতটা বাড়াবাড়ি হওয়ার কারণ কি? উনি সরকারের ঘনিষ্ঠ বলে? নো কমেন্টস। কথাটা বলে গটমট করে হাসপাতালের দিকে ঢুকে যান তিনি। তাকে দেখেই অধস্তন অফিসারেরা এগিয়ে আসেন। কোনো আপডেট? এখনও মগামিত্তিরের জ্ঞান ফেরেনি স্যার, তবে যে কোনো মুহূর্তে চোখ মেলে তাকাতে পারে। তবে ডক্টররা জানিয়েছেন চিকিৎসা ও শরীরে রেসপন্স করছে। জ্ঞান ফিরলেই জবানবন্দি নিয়ে নেওয়া হবে। সে চেষ্টা খুব একটা সফল হবে বলে মনে হয় না। অপরাধী যদি ভিকটিমের পরিচিত কেউ হয় তাহলে সে কোনো কার্যকরী জবাব দেবে না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো ইনভেস্টিগেশন চালিয়ে যান। আর সিকিউরিটি টাইট আছে তো? ইয়েস স্যার, হাসপাতালের গেটে, রিসেপশনে, লিফটে এবং আইসিইউ করিডোরেও অফিসার পোস্টেড রয়েছে স্যার। হাসপাতালের স্টাফ ছাড়া যদি কোনো ব্যক্তিকে ভিতরে ঢুকতে হয় তাহলে নিজেদের আইডেন্টিটি শো করেই ঢুকতে হবে। সাবধানে থাকবেন। যদি রাইভাল গ্যাংয়ের কাজ হয় তবে অসুবিধা নেই, কিন্তু এইমাত্র আপডেট পেলাম লোকটা নাকি পলিটিক্সে জয়েন করতে চলেছে। আই মিন কাউন্সিলর ইলেকশনে দাঁড়াচ্ছে। পলিটিক্যাল মার্ডার অ্যাটেম্প্ট হলে কিন্তু আবার ওর ওপর আক্রমণ করার চেষ্টা হতে পারে। চোখ কান খোলা রাখবেন। আমার ওপর কিন্তু যথেষ্ট চাপ রয়েছে। কেসটা একটু সেন্সিবলি হ্যান্ডেল করবেন আপনারা। সরকারের ঘনিষ্ঠ বলে কথা। নমস্কার, এখানে একটু বসতে পারি? হ্যাঁ, বসুন না। আগন্তুক ভদ্রলোক একটা কার্ড বাড়িয়ে দিলেন। সেটা নিয়েও দেখল লেখা রয়েছে এস চাকলাদার, সিনিয়র জার্নালিস্ট, সত্যবার্তা। পার্থসারথী কার্ডটা টেবিলের উপর নামিয়ে রেখে জিজ্ঞাসা করল, আপনি জার্নালিস্ট? হ্যাঁ মশাই, আমার নাম স্বয়ম্ভু চাকলাদার, সত্যবার্তা সংবাদপত্রের একজন সাংবাদিক। আর আপনি? আমার নাম পার্থসারথী বোস। বেশ, কি করেন? তেমন কিছুই না। মানে বাপের প্রচুর পয়সা, তিনগুলে কেউ নেই, কাজেই সেই অর্থে তেমন কোনো পেশা বেছে নিতে হয়নি। তবে হ্যাঁ, একেবারে তো বসে থাকা যায় না, তাই হাজার একটা শখের সঙ্গে দিনের ওই কিছুক্ষণ সময় শেয়ার ট্রেডিং করি। এক প্রকার জুয়ারিও বলতে পারেন। কথাগুলো বলেই চোখ টেপে পার্থসারথী। স্বয়ম্ভু চাকলাদার ওর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছেন দেখে ও আবার জিজ্ঞাসা করে, কিছু বলবেন? না, তেমন কিছু নয়। আসলে আজকের দিনেও কিছু না করে এইভাবে জীবন কাটানো যায় কিনা তাই ভাবছিলাম আর কি। যাই হোক, একটা কফি চলবে তো? এই ভাই, এদিকে 2 কাপ কফি দেবেন। আপনি কি ধরনের বিষয় নিয়ে রিপোর্টিং করেন? মানে ক্রাইম, স্পোর্টস, এন্টারটেনমেন্ট? ক্রাইম। এই সবেমাত্র একটা ব্যাপার নোট করে ফিরলাম। যাওয়ার পথেই কফি শপটায় ঢুকেই আপনার সঙ্গে দেখা হলো। কাছেই তো সিটি হসপিটাল, সেখানে তো এখন গম গম করছে সাংবাদিকদের ভিড়। এমনকি রোগীদেরও রীতিমতো চেকিং করিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। ওয়েটার এসে 2 কাপ কফি নামিয়ে রেখে গেল। তার থেকে একটা তুলে নিয়ে স্বল্প চুমুক দিয়ে পার্থসারথী জিজ্ঞাসা করল, কি ব্যাপার? সে কি জানেন না? সেখানে তো একজন ভিআইপি গেস্ট রয়েছে এখন। অবশ্য সেই গেস্টের এখনো জ্ঞান ফেরেনি। পার্থসারথী এমন মুখ করে বসেছিল যেন কিছুই বুঝতে পারছে না। আরে মশাই, মগামিত্তির চেনেন তো নাকি? চিনি মানে নাম শুনেছি, মানে সে তো কুখ্যাত অপরাধী। তাতে কি হয়েছে? সে সরকারের কাছের লোক, তার উপর শুনছি নাকি ইলেকশনে দাঁড়াবে। তাই ইতিমধ্যেই লোকটাকে নিয়ে একেবারে ভিআইপি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। কাল রাতে কেউ তাকে মেরে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে যায়। পুলিশ এসে হাসপাতালে ভর্তি করে।
আর তখন থেকেই আইসিইউতে। বাঁচবে না? না তা নয়, মনে হচ্ছে বেঁচেই যাবে, অন্তত আমার সোর্স তো তাই বলছে। আচ্ছা বেশ, আজ তাহলে উঠি। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আরও ভালো লাগবে যদি জানতে পারেন কাল মধ্যরাতে এই কুখ্যাত মগামিত্তিরকে কে মেরেছে সেটা আমি জানি। মানে কি বলতে চাইছেন আপনি? এতে আমার ভালো লাগা না লাগার কি আছে মশাই? আপনি যদি আততায়ীর খবর জেনেই থাকেন তাহলে পুলিশে গিয়ে জানান। আমি তো আর পুলিশ নই, আমাকে এসব বলে কি হবে? সত্যিই কোনো লাভ নেই বলতে চাইছেন? না, আমি এসব বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নই। কোন অপরাধীকে কে ছুরি মেরে খুন করেছে বা করার চেষ্টা করেছে তা জেনে আমি কি করব বলুন তো? লোকটাকে যে ছুরি মেরে মারার চেষ্টা করা হয়েছে এই কথা তো আমি একবারও আপনাকে বলিনি। মানে আপনি আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বলতে চাইছি না, তবে আপনি যদি ভেবে থাকেন যে হঠাৎ করে পথ চলতে চলতে এই কফি শপে ঢুকে এসে আপনার পাশে খেজুর করতে বসেছি তাহলে মশাই ভুল ভাবছেন। আসলে আমি আপনাকে গত রাত থেকেই ফলো করছি, কখনো নিজে কখনো লোক লাগিয়ে। তো ওই বাচ্চাটা যাকে মগার হাত থেকে আপনি বাঁচিয়েছিলেন সে এখন আমার বাড়িতেই নিরাপদে রয়েছে, আর পুলিশকে আমি ফোন করে খবরটা দিয়েছিলাম। কাজেই বুঝতে পারছেন যে আমি আপনার সঙ্গে কোনো রকম ছেঁদো কথা বলতে আসিনি। কি চান আপনি? দেখুন, একটা কুখ্যাত অপরাধী মরল কি বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, অ্যাবসলিউটলি নাথিং। আপনি না মারলেও হয়তো পুলিশের গুলিতে, আর না হলে নিজের দলের লোকের গুলিতে কিংবা বিপরীত দলের লোকের গুলিতে সে মারা পড়তই। এখন আপনি মাঝখান থেকে এসে কাজটা একটু ত্বরান্বিত করলেন, এই যা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? পার্থসারথী চুপ করে রইল। চুপ করে থাকলে তো চলবে না। আপনি এই লোকটাকে মারার চেষ্টা করলেন কেন? আর যদি চেষ্টাই করলেন তাহলে না মেরে চলে এলেন কেন? এটা আমাকে ভীষণ ভাবিয়ে তুলেছে। একটা লোক কুখ্যাত অপরাধী, লোকটার মাথার উপর প্রায় 22টা মার্ডার চার্জ রয়েছে, অন্তত গোটা 3 কিডন্যাপিং এর কেস রয়েছে, আরো কত যে খারাপ কাজ করেছে তার ইয়ত্তা নেই। কিন্তু আমরা কি করছি? ওই লোকটা যাতে খুন হয়ে না যায় তার জন্য তাকে জামাই আদর করছি। তার প্রাণ রক্ষা করার জন্য সিকিউরিটির ব্যবস্থা টাইট করে তুলেছি। সে যাতে প্রাণ ফিরে পায় তার জন্য উপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। একটা কৃমি কীটের মতন মানুষের জন্য শয়ে শয়ে রোগী ব্যতিব্যস্ত হচ্ছে। সেটাই তো আমাদের সিস্টেমের ফ্যালাসি ভাই। ডিসি সুপ্রিয় সোম স্বয়ং এসেছিলেন সিকিউরিটি ব্যবস্থা তদারক করতে। অবশ্য তিনিই বা কী করবেন, তাকে নিশ্চয়ই কোনো মন্ত্রী বা এমএলএ আদেশ দিয়েছে। কিন্তু তার সঙ্গে এই লোকটার উপর আক্রমণ করাটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই লোকটা কত লোকের সর্বনাশ করেছে ভাবুন তো একবার। কাল একটা বাচ্চাকে কিভাবে অত্যাচার করছিল না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি ঠিক সময় গিয়ে না পৌঁছলে ছেলেটার প্রাণ বের করে দিত লোকটা। ওইটুকু বাচ্চার গলা টিপে ধরে শূন্যে তুলে ধরেছিল জানোয়ারটা। আসলে আসলে জানেন তো স্যার, পদবিতে বোস রয়েছে, অন্যায় চট করে সহ্য করতে পারি না। মনে হয় সবকটাকে ছাড় পোকার অবৈধ সন্তানের মতো পিষে মেরে ফেলি। কিন্তু তার জন্য তো পুলিশ আছে। দেখছেন তো পুলিশের অবস্থা। এই সমস্ত জানোয়ারগুলো সিস্টেমকে এমন করাপ্ট করে রেখেছে যে এদের শত অপরাধেও কোনো সাজা হয় না। তারপর এই লোকগুলোই রাজনেতা হয়ে মানুষের মাথায় চেপে বসে, তাদের জীবনযাপনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেয়। আর আপনার ডিসির মতো কিছু সৎ এবং আদর্শবাদী পুলিশ অফিসার অসহায় এবং নির্বিকারভাবে চেয়ে থাকেন ঘটনা প্রবাহের দিকে। তাদের সাহস কিংবা সামর্থ্য দুটোর কোনো একটার অভাব দেখা দেয় তখন। আচ্ছা, আর তাই আপনি ঢাল তলোয়ার নিয়ে মাঠে নেমে পড়লেন। এটা কোনোভাবেই একটা সেন্সেবল কথা হলো? এখন যদি আমি পুলিশকে সবটা জানিয়ে দিই? বিষয়টা যদি আপনার পুলিশকে জানানোর হতো তাহলে আপনি কালকেই জানিয়ে দিতেন, এতক্ষণ অপেক্ষা করতেন না, জানেন তো। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, আপনি কেন পুলিশকে না জানিয়ে চুপচাপ বসে রয়েছেন? আপনি একজন সাংবাদিক, আপনার সামনে যখন সত্য উদ্ঘাটিত হয়েছে এবং যথেষ্ট প্রমাণ রয়েছে তখন আপনি পুলিশকে জানিয়ে দিলেই পারতেন। গত 15 বছর ধরে এই চাকরি করছি, সত্যের পিছনে অযথা ছুটে মরছি, কোনো লাভ হয়নি। আর যদি আপনি সেই সত্যের ধ্বজা ধরে কিছু দূর হেঁটে যেতে পারেন,
আমি জানি আপনি পারবেন। তাহলে আমি কথা দিচ্ছি, আপনার প্রতি পদে ঢাল হয়ে এগিয়ে আসবো আমি। হয়তো আপনার মতো লড়াইয়ের ময়দানে সরাসরি নামার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনার হাতে অস্ত্র তুলে দেবার মতো শক্তি আমার আছে। এখন আপনি বলুন তো, আমার সঙ্গে হাত মেলাবেন? পার্থসারথী দেখল স্বয়ম্ভু চাকলাদার কফির কাপ নামিয়ে রেখে নিজের হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন। সেই হাত এতটুকু কাঁপছে না। ও নির্দ্বিধায় সেই হাতে হাত রাখল। তোমায় লোকটা মারছিল কেন? ছেলেটা কোনো জবাব দিল না। তোমায় ও কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিল শুনি? এবারেও কোনো উত্তর পাওয়া গেল না। মুশকিলটা হচ্ছে, সেই দিন থেকে ছেলেটা একেবারে চুপ করে গেছে। খাওয়া দাওয়া করছে ঠিকই, কিন্তু শত প্রশ্নেও কোনো জবাব দিচ্ছে না। তুমি আমাদের বিশ্বাস করতে পারো, আমরা ওই লোকটার দলের নই। তোমার বাড়ি কোথায়? মা বাবার নাম কি? ছেলেটার কাঁধে হাত রেখে আশ্বস্ত করল পার্থসারথী। এবার যেন ছেলেটার একটু ভরসা হলো। সে জবাব দিল, আমার নাম আদিল। বাড়ি সুন্দরবন, ঝড়খালি। তোমার বাবা মা কোথায়? বাবা তো নেই, বাঘে খেয়েছে। মা গ্রামে থাকে। তাহলে তুমি এই শহরে এলে কিভাবে? আমাদের গ্রামের একটা ছেলে এই শহরেই কাজ করে। আমরা তো খুব গরিব। ওই ছেলেটা আমাকে বলেছিল শহরে এলে নাকি অনেক টাকা কামানো যায়। আমার মা সারাদিন কাজ করেও দুজনের জন্য খাবার জোগাতে পারে না। তাই ভাবলাম শহরে এসে যদি কিছু টাকা রোজগার করা যায়, মাকে একটু সাহায্য করা যায়। তা তুমি কি ওই ছেলেটার সাথে শহরে এসেছিলে? তারপর কি হলো? রহিম, মানে আমাদের ওই গ্রামের ছেলেটা, একটা কারখানায় নিয়ে গিয়ে কাজে ঢুকিয়ে দিল। মাইনে খুব বেশি ছিল না, কিন্তু আমাকে বলেছিল কিছুদিন সেখানে কাজ করলে তারপর আমাকে একটা আরও বড় জায়গায় কাজে ঢুকিয়ে দেবে। আমি সেখানে কিছুদিন কাজ করেছিলাম, কিন্তু প্রচুর খাটনি হতো। সারাদিন খাওয়ারই সময় পেতাম না, ভারী ভারী মাল তুলতে হতো। সারাদিন খাটাখাটনির পর মাত্র 70 টাকা রোজ পেতাম। ও দিয়ে চলতো না। আর কারখানার পিছনে একটা ব্রিজ ছিল। ওই ব্রিজের তলায় কোনো রকমে মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়তাম। আবার সকালবেলা উঠতাম, আবার চলে আসতাম কারখানায়। রহিম মাসখানেক বাদে এসে হঠাৎ একদিন বলল, রে আদিল, আছিস কেমন? আরে রহিমদা, তুমি? ভালো আছি গো। শোন না, তোর জন্য একটা ভালো কাজ দেখেছি রে। কি, সত্যি বলছো? হ্যাঁ রে, ওখানে খাটাখাটিও খুব বিশেষ একটা নেই, আর একবার কাজ শুরু করলেই একসাথে 1 লাখ টাকা দেবে। 1 লাখ টাকা? এতগুলো টাকা পেলে তো আমি গ্রামে ফিরে একটা ছোট দোকান দিতে পারবো, আর তখন আমাদের কোনো অভাব থাকবে না। কি কাজ করতে হবে, কতদিন করতে হবে, এসব আর তখন ভাবিনি। রহিমদাকেও কিছু জিজ্ঞাসা করিনি। এরপর একদিন রহিমদা আমাকে শহরে নিয়ে এলো। বেশ ভেতর পানে একটা পুরনো বাড়িতে এসে উঠলাম আমরা। বুঝলি আদিল, আমার বেশ কিছু কাজ রয়েছে। কয়েকদিনের জন্য আমার শহরের বাইরে যেতে হবে, তুই থাক এদের কাছে। কোনো সমস্যা হলে এই দাদাকে বলবি, কেমন? জায়গাটা আমার মোটেই ভালো লাগেনি, কেমন একটা অদ্ভুত যেন। রহিমদা একটা লোকের কাছে আমাকে বসিয়ে চলেই যাচ্ছিল। আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম, ও রহিমদা, কাজের শেষে সত্যিই আমাকে 1 লাখ টাকা দেবে তো গো? চিন্তা করিস না,
কাজ ফুরলেই তুই টাকাটা পেয়ে যাবি। রহিম চলে গেল। সেদিন রাতে আদিলকে বেশ ভালো মন্দ খেতে দেওয়া হলো। এরপর ওকে নিয়ে যাওয়া হলো একটা ঘরে। ঘরের ভিতর পাশাপাশি অনেকগুলো বিছানা পাতা রয়েছে। সেখানে ওর বয়সী আরও গোটা 10 ছেলে শুয়ে রয়েছে। তারা অধিকাংশই ঘুমাচ্ছিল। যে কয়েকজন জেগেছিল তারা কেউই আদিলের সাথে কোনো কথা বলল না। অনেকদিন পর ভালো মন্দ খেয়ে খুব ঘুম পেয়েছিল ওর, তাই আর বেশি কথা না ভেবে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই একজন ডাক্তারবাবু এসে ওকে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলো। আমি তোমার বুকের ওপরে স্টেথোটা রাখছি, তুমি একটু জোরে জোরে শ্বাস নাও তো দেখি। দেখি দেখি, চোখটা বড় করো। আচ্ছা, বেশ বেশ। বুঝলে মগা, এই ছেলেটাকে আরো ভালো মন্দ কিছু খাবার খেতে দাও, নাহলে আসল কাজটা করতে কিন্তু আরো দেরি হয়ে যাবে। এরপর সেদিন সকাল থেকে আদিলকে ডিম, পাউরুটি, কলা, দুপুরে মাংস ভাত, বিকেলে ফল এবং দুধ, আর রাতে পনিরের তরকারি দিয়ে রুটি খেতে দেওয়া হলো। জীবনে কোনোদিন এত ভালো ভালো খাবার একসাথে একদিনে সে খায়নি। রাতে খাওয়া দাওয়ার পরে ও শুয়ে পড়ল। এরপর মধ্যরাত নাগাদ হঠাৎ একটা ছেলের ডাকে ঘুম ভেঙে গেল ওর। প্রথম দিন থেকেই আদিল লক্ষ্য করেছিল ছেলেটা যেন কেমন দুর্বল হয়ে থাকে। তাকে মাঝে মাঝেই কি একটা ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশনটা দিলেই সে কেমন ঝিমিয়ে পড়ে, আর ঝিমুনি কাটলেই চিৎকার জুড়ে দেয়। ছেলেটা আদিলকে ডেকে বলল, শোনো ভাই, তোমার ভালোর জন্যই বলছি, এখান থেকে যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। জায়গাটা মোটেই ভালো নয়, ওরা তোমার ক্ষতি করে দিতে পারে। কি বলছো? এমনও হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, ওরা তোমায় বাঁচতে দেবে না। নিজের ভালো চাও তো এখনই পালাও এখান থেকে, পালাও পালাও। কি জানি বাবা, কি সত্যি বলছে নাকি মিথ্যে, ও যা হবে দেখা যাবে। এখন তো ভালো ভালো খাবার জুটছে, খেয়েই নি। কথাগুলো খুব একটা বিশ্বাস করেনি আদিল। ছোট থেকেই দেখেছে মানুষ একে অপরের ভালো কিছুতেই সহ্য করতে পারে না। তাই ভেবেছিল এই ছেলেটাও বোধহয় ওকে দেখে হিংসে করছে। কিন্তু সেদিন রাতে একটা কাণ্ড ঘটল। তখনও ভোরের আলো ফোটেনি। অনেক কিছু ভাবতে ভাবতে একটু ঘুমাতে পারিনি আমি। হঠাৎ খেয়াল করলাম সেই সেই মগা মিত্তির আর একটা লোক আমাদের ঘরের মধ্যে ঢুকে এসেছে। জন, ওই মালটা টপকে গেছে রাতেই, ঠিক আছে? এদিকে পার্টি তো নতুন মাল চাইছে। নতুন ছেলেটা রেডি কর, যেমন হলে কালকেই পাচার করতে হবে। আচ্ছা, এই লাস্টার কি করবো গুরু? ঠিকানা লাগিয়ে দে না। ওই ওই ছেলেটা তার মানে এতক্ষণ যা বলছিল সব সত্যি। আমি খুব খারাপ লোকেদের খপ্পরে পড়ে গেছি। না 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 না, আর দেরি করা যাবে না। আমাকে এখনই পালাতে হবে। যে করে পালাতেই হবে। হ্যাঁ, পালাতেই হবে। আদিল আর দ্বিধা করল না। সারাদিন তককে তককে থেকে রাতে গোটা বাড়ি শুনশান হয়ে যেতেই চুপি চুপি বিছানা থেকে নেমে পড়ল। বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখতে পেল দরজার গোড়ায় একটা লোক চুপচাপ চেয়ারে বসে ঢুলছে। তাকে পার হয়ে সবে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় মগা নামের লোকটার সাথে মুখোমুখি ধাক্কা লাগলো তার। কোনো রকমে তার নাগাল এড়িয়ে ছুট লাগালো, কিন্তু না, তাও শেষ রক্ষা হলো না। একটা অন্ধকার গলির মুখে যেতেই মগা তাকে ধরে ফেলল। আর তারপরেই মনে তো হচ্ছে অর্গান ট্রাফিকিং। আপনার কি মনে হচ্ছে? আমারও ইনস্টিংক্ট বলছে তেমনই কিছু হবে। কতগুলো নিরীহ ছেলে মেয়েকে সামান্য কটা টাকার লোভ দেখিয়ে তুলে এনে গুম করে ফেলা হচ্ছে। বাপরে,
ভাবলেই গা শিউরে ওঠে। আমরা কোন সমাজে বাস করছি? এরা মানুষ না জানোয়ার? মানুষ চাকলাদার মশাই, মানুষ। জানোয়ার কোনোদিন এইভাবে ঠান্ডা মাথায় স্বজাতিকে খুন করে না। তারা শিকার করে খিদের তাড়নায়। তাদের হত্যা স্রেফ পেটের টানে। ষড়রিপু তাদের বক্তব্যের বিষয় নয়, কিন্তু মানুষ সে লোভে, হিংসায়, ক্ষমতায়, আস্ফালনে উন্মাদ হয়ে রয়েছে। অপরের ক্ষতি করার মধ্যে এক অনাবিল আনন্দ লুকিয়ে থাকে, জানেন তো? এসব শুনলে আপনার গা শিউরে ওঠে ঠিকই, কিন্তু আমার মগজের ভিতর রক্ত ফুটতে আরম্ভ করে। কিন্তু মঙ্গামিত্তির তো আইসিইউতে, আর গোটা ব্যাপার যে একা সে ডিল করতো তেমনটা আমার মনে হয় না। এর পেছনে নিশ্চয়ই আরো অনেক বড় মাথা রয়েছে, আর তার মেলামেশা নেহাত ছোট লেভেলে নয়। কিন্তু সেসব কথা জানবো কিভাবে? কেন? ওই মগাই বলবে। খবর পেয়েছি ওর জ্ঞানে একটু আগেই ফিরেছে। মগা বলবে? কিন্তু কিভাবে? পুলিশি পাহারা টাইট করে রাখা আছে। সেসব টোপকে ওই হাসপাতালে ঢোকা এক প্রকার অসম্ভব। হ্যাঁ, তা ঠিক। যতদূর জানি একমাত্র হসপিটালের স্টাফরাই বিনা বাধায় ভিতরে ঢুকতে এবং বেরোতে পারছে। আর তাছাড়া মগা ঠিক হয়ে উঠলে হয় পুলিশ ওকে অ্যারেস্ট করবে, আর না হলে রাজনেতারা ওকে সেফ জোনে নিয়ে যাবে। সুতরাং যা করা সেটা আজকালের মধ্যেই করতে হবে। ঠিক আছে, আমি সেটা দেখে নিচ্ছি, কিন্তু ইন দ্য মিন টাইম আপনি একটু খোঁজ করে দেখুন যে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে অর্গান ট্রাফিকিং নিয়ে গত 5 বছরের কি আপডেট আছে। আমরা যে কেসটা নিয়ে ডিল করছি সেটা কতটা বড় এবং কতটা ভয়ঙ্কর তার একটা আন্দাজ পেতে হবে। এই র্যাকেটের হাত পা কতদূর ছড়িয়ে রয়েছে সেটা বুঝতে পারলে র্যাকেটের জাল ছিন্ন করতে সুবিধা হবে আমাদের। বেশ, সেটা আমি দেখে নিচ্ছি। সত্যবার্তার আর্কাইভ থেকে এই জাতীয় যত রকমের খবর পাবো সব খুঁজে বার করার চেষ্টা করছি। 12 থেকে 18 বছরের মধ্যে যে সমস্ত ছোট ছেলেমেয়ে মিসিং হয়েছে এই 5 বছরে, এবং যারা এখনো উদ্ধার হয়নি, তাদেরও রেকর্ড পারলে বের করে দেখবেন। কিন্তু আপনি কিভাবে হাসপাতালে ঢুকবেন সেটা তো বুঝতে পারছি না। সিকিউরিটি যা টাইট দেখে এলাম তাতে করে। বেশ কয়েক বছর ধরে তো একটা বড় কোথাও ইনভেস্ট করবো বলে ভাবছিলাম, দেখি। তাছাড়া মেডিকেল সেক্টর তো এখন বেশ অর্থকরী। কথাগুলো বলে স্বয়ম্ভু চাকলাদারকে একেবারে চমকে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পার্থসারথী। হাসপাতালের গেটে কড়া সিকিউরিটি। শহরের দক্ষিণে অবস্থিত এই হাসপাতাল বেশ জনপ্রিয়। সারাদিন রোগীর এবং তাদের আত্মীয় স্বজনদের ভিড় লেগেই থাকে। তার উপর এক কুখ্যাত অপরাধী আহত হয়ে এখানে ভর্তি রয়েছে। উপর মহল থেকে প্রেশার রয়েছে যাতে কোনো সন্দেহভাজন ব্যক্তি বিনা কারণে হাসপাতালে যাতায়াত করতে না পারে। তাই হাসপাতালের গেটে প্রত্যেককে খানা তল্লাশি করে ভিতরে যাবার অনুমতি দেওয়া হচ্ছে। 2 জন সশস্ত্র পুলিশ কর্মী মেটাল ডিটেক্টর হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তাছাড়া হাসপাতালের স্টাফরা তো রয়েইছে। গেট দিয়ে ঢুকতে যেতেই একজন পুলিশ কর্মী হাত দেখিয়ে দাঁড় করালেন। এই যে অমশাই, তা কি চাই দেখি? আইডেন্টিটি দেখান। তা আপনার কি কেউ অ্যাডমিট আছে নাকি এখানে? না। তাহলে এখানে আসার কারণটা কি? এমনি। তা এটা কি পার্ক নাকি যে আপনি এমনি এমনি চলে এলেন? এটা একটা চিকিৎসা প্রতিষ্ঠান। তা এখানে যখন তখন বেড়াতে আসা যায় নাকি? যান যান, আসুন এখন। রীতিমতো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল সেই পুলিশ অফিসার। এমন সময় হাসপাতালের ভিতর থেকে একজন হাঁ হাঁ করে ছুটে এলেন। ইনি হাসপাতালের ফ্লোর ম্যানেজার। তিনি 2 পুলিশ কর্মীকে থামিয়ে দিয়ে বললেন, আপনারা করছেন কি? উনি আমাদের নতুন মালিক। আজ সকালেই হাসপাতালের 51% শেয়ার কিনেছেন। এটা এখন ওরই প্রপার্টি। উনি নিজের প্রপার্টিতে ঢুকবেন না? ছেড়ে দিন ওকে। মানে আপনার নামটা কি? বোস, পার্থসারথী বোস। মানে সরি স্যার, মাফ করবেন। আসলে আমাদের কাছে যা ইনস্ট্রাকশন আসে আমরা তাই ফলো করি। আপনার আপডেট আমাদের কাছে ছিল না স্যার। কিছু মনে করবেন না দয়া করে। ইটস নাথিং পার্সোনাল স্যার। আরে না না, আপনারা তো আপনাদের ডিউটি করছিলেন। আর যারা নিজেদের কাজ মন দিয়ে করে তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ইটস রেয়ার। আজকের দিনে মানুষ নিজের কাজটা ঠিকমতো করতে চায় না, জানেন তো। সেখানে আপনার কাছে যখন আপডেট নেই তখন আপনি আমায় ঢুকতে দেবেনই বা কেন? এ নিয়ে ভাববেন না। এবারে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ভিতরে যেতে পারি। হে মা ছিছি, এইসব কি বলছেন স্যার? যান যান, ভেতরে যান।
পার্থসারথী হাসপাতালের ভিতরে ঢুকে ফ্লোর ম্যানেজারকে বলে, শুনুন, আপনি নিজের কাজে যান, আর মাথায় রাখবেন আমি যে হাসপাতালে এসেছি এটা এক্ষুনি কাউকে জানাতে যাবেন না। আমি ঘুরে ঘুরে কিছু ডিপার্টমেন্ট দেখব, তারপর সবার সঙ্গে মিটিং করব। আশা করি আপনি আমার এই রিকোয়েস্টটি রাখবেন। নিশ্চয়ই স্যার, আপনার কোনো প্রয়োজন পড়লে আমায় ফোন করে নেবেন। আমার ফোন নাম্বার তো আগেই আপনাকে দিয়ে দিয়েছি। হাত দেখিয়ে লিফটের দিকে এগিয়ে যায় পার্থসারথী। তারপর হঠাৎ পিছন ফিরে ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আইসিইউটা কোন ফ্লোরে? 5th ফ্লোর স্যার। কিন্তু স্যার। কিন্তু কিসের? আসলে স্যার ওখানে তো এখন ভীষণ সিকিউরিটি। ওটাই তো হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আপনি চিন্তা করবেন না, আমি তার মধ্যে থেকেই যা দেখার দেখে নেব। এই বলে লিফটে উঠে 5th ফ্লোরের সুইচটা টিপে দেয় পার্থসারথী। লিফট সোজা 6 তলায় গিয়ে থামে। সেখান থেকে বেরিয়ে সোজা ওয়াশরুমের দিকে এগিয়ে যায় সে। দামি প্রাইভেট হসপিটাল, তাই ওয়াশরুমটাও ঝকঝকে তকতকে। ভিতরে ঢুকে আগে দেখে নেয় কেউ আছে কিনা। তারপর পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরায়। সে আগেই দেখে নিয়েছিল গোটা হাসপাতালে সেন্ট্রাল স্মোক ডিটেক্টর রয়েছে। সিগারেটে একটা টান দিয়ে সেটাকে স্মোক ডিটেক্টরের সামনে ধরতেই কর্কশ শব্দে যন্ত্রটা বেজে ওঠে। সাইরেন বাজার সাথে সাথে জল ছিটকে পড়তে থাকে চতুর্দিকে। গোটা ফ্লোরে এখন সাইরেন বাজছে। পার্থসারথী চিৎকার করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। করিডোরের দুপাশে দুজন পুলিশ কর্মী দাঁড়িয়েছিলেন। স্যার, স্যার এদিকে। ওর কথা শুনে দুজন পুলিশ কর্মী উত্তেজনায় ওয়াশরুমের দিকে ছুটে গেলেন, আর ততক্ষণে ওই হুলুস্থুলের সুযোগ নিয়ে পার্থসারথী ঢুকে পড়ল আইসিইউ কেবিনে। এই হাসপাতালের আইসিইউতে প্রত্যেক রোগীর জন্য একটি করে আলাদা কেবিন রয়েছে। স্বয়ম্ভু চাকলাদার আগেই খবর বার করে নিয়েছিলেন আইসিইউ 3-তে ভর্তি রয়েছে মগা মিত্তির। কোনো দিকে না তাকিয়ে সোজা সেই কেবিনে গিয়ে ঢোকে পার্থসারথী। অন্য সময় হলে হাসপাতালের স্টাফরাই তাকে আটকাত, কিন্তু ওই ফায়ার অ্যালার্ম সবার মগজে ভয় ঢুকিয়ে দিয়েছে। হুলুস্থুলের মধ্যে কেউ তাকে লক্ষ্যই করল না। মগা মিত্তির নাকে মুখে নল লাগিয়ে শুয়ে রয়েছে, তার চোখ দুটো বন্ধ। খুব সম্ভবত কড়া সিডেটিভের কারণে এইসব কোলাহল শুনতে পায়নি সে। পার্থসারথী পাশের টেবিলে রাখা একটি জলের বোতলের ঢাকনা খুলে সেটা সম্পূর্ণ উপুড় করে দিল মগার মুখের উপর। চোখে মুখে জলের ঝাপটা পড়ায় চমকে উঠল মগা। তার সামনে সম্পূর্ণ অচেনা একটা লোক দাঁড়িয়ে রয়েছে। সে কোনো রকমে জিজ্ঞাসা করল, আপনি আপনি কে? তোর এই পরিচয় জিজ্ঞেস করার স্বভাবটা গেল না দেখছি। অন্ধকারে দেখা হলেও বলিস আপনি কে, আলোর মধ্যে দেখা হলেও ওই একই কথা জিজ্ঞেস করিস। আচ্ছা, তোর কি অন্য কোনো প্রশ্ন নেই? মানে আপনি 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 কি বলতে চাইছেন? হ্যাঁ, কি বলতে চাইছেন? এই যেমন ধর, জিজ্ঞাসা করলি যে তুই যদি সত্যি কথা না বলিস তাহলে তোকে আমি 7 দিনের ফাঁসি দেব, নাকি 3 বার জেল দেব, নাকি তোকে না মেরে ছেড়ে দেব। আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। সিস্টার, ডক্টর, নার্স। চিৎকার করে কোনো লাভ নেই, হাসপাতাল শুধু সবাই দৌড়ে বেড়াচ্ছে। তার থেকে আমি তোকে কয়েকটা প্রশ্ন করছি, তার ঠিকঠাক জবাবটা দে। কি প্রশ্ন? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি এক্ষুনি বেরিয়ে যান এই ঘর থেকে। বাইরে কিন্তু পুলিশ আছে, আমি কিন্তু এক্ষুনি ডাকবো তাদের। ঠিক আছে, বেরিয়ে যান, বেরিয়ে যান। পার্থসারথী মুচকি হেসে পাশের টেবিল থেকে ক্লিনিক্যাল নাইফটা হাতে তুলে নেয়। তারপর সেটা মগার পেটে ঠেকিয়ে সাপের মতন হিস হিস করে বলে ওঠে, শোন, আগেরবার তোকে প্রাণে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। এবার যদি বাড়াবাড়ি করিস তাহলে
চুপ 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 চুপ, একদম চুপ, একদম চুপ। আমি যা জিজ্ঞাসা করব তার যদি স্পষ্ট উত্তর না দিস তাহলে, সুতরাং প্রশ্নের উত্তর ছাড়া আর অন্য কোনো শব্দ যেন মুখ থেকে না বেরোয়। জানা আপনি আমার সাথে এরকম করছেন কেন ভাই? বাচ্চা ছেলেগুলোকে কোথায় বেঁধে রেখেছিস? কোন বাচ্চা ছেলে? কোন বাচ্চা? আমি কোনো বাচ্চা ছেলের কথা। তার কথা শেষ হবার আগে পার্থসারথী ছুরির ফলাটা আরেকটু চেপে দেয় মগার পেটে। বলছি বেলার দিকে ঠাকুর পুকুর ছাড়িয়ে বাতে একটা কারখানা আছে, তার পিছনের বাড়িটাই। ছেলেগুলোকে নিয়ে কি করতিস তুই বল? মাইরি বলছি, আমি সব কিছু জানি না। পার্থসারথী আগের মতোই ছুরির ফলাটা তার ক্ষতস্থানে চেপে ধরে, আবার আর্তনাদ করে ওঠে মগা। কিডনি পাচার চক্র চালাতাম আমরা। চুরিটা তুলে নিন দয়া করে। তোর দলের মাথাকে এইটা জিজ্ঞেস করেন না দয়া করে। আমি আপনাকে তার নাম বলে দিলে সে আমাকে আর বাঁচিয়ে রাখবে না। তাহলে তো মানে তোমার দুদিকেই বিপদ। আসল লোকের কথা না বললে আমি তোমায় বাঁচতে দেবো না। এখন তুমি ঠিক করো, তুমি কি করবে? এই নামটা আমি কিছুতেই বলতে পারবো না। আপনি আমায় মেরে ফেললেও আমি বলতে পারবো না। বেশ, তাই হোক। ছেলে দয়া করে, আমি বলছি, আমি সবটা বলছি, দয়া করে। সেই সব কিছু চায় সরকার, প্রশাসন, পুলিশ সব তার পকেটে। গোটা র্যাকেটটার মাথা তিনি বসে আছেন। করে আমাকে ছেড়ে দিন, ছুরিটা সরান, আমার লাগছে। এমএলএ সাহেব, তাহলে এই তো আমাদের রাজনেতা। যাই হোক, অনেক ধন্যবাদ, তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। তবে কি জানিস তো, আমি দুঃখিত। ওর কথা বুঝতে না পেরে মগা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। পার্থসারথী বলে, দেখ, তুই সারা জীবনে যা পাপ করেছিস তাতে তোকে আর যাই হোক ধোয়া তুলসী পাতা তো বলা চলে না। কি বলিস? এই কাণ্ডে তুইও হয়তো একজন বোরে, অন্যের হুকুম তামিল করিস খালি, কিন্তু অন্য সব কিছুতে সারা জীবন এত লোককে যন্ত্রণা দিয়েছিস, এত লোকের প্রাণ কেড়েছিস। আচ্ছা, আজ যদি তোকে আমি ছেড়ে দিই তাহলে কাল তুই ওই এমএলএ সাহেবের মতো রাজনৈতিক কেউ কেটা হয়ে ছড়ি ঘোরাবি, আরও বেশ কিছু লোককে জ্বালিয়ে মারবি। তোর জন্য পুলিশগুলোকে যন্ত্রণাও সইতে হচ্ছে, ইচ্ছে না থাকলেও তোর মতো একটা অপরাধীর জন্য তাদের পাহারা দিতে হচ্ছে। এসব কি ভালো দেখায় বল? তার থেকে তোর মানে কেটে পড়াই ভালো। বিদায়। কথা শেষ করে পার্থসারথী সেই ছুরি আমূল বসিয়ে দেয় মগা মিত্রের পেটে। তারপর সজোরে টান দিয়ে তার পেটের একটা বিশাল অংশ কেটে টুকরো করে ফেলে। পাশে রাখা রাবারের গ্লাভস পরে সে হাত ঢুকিয়ে দেয় মগা মিত্রের পেটে।
অপটু হাতে খোঁজাখুঁজি করতে করতে অবশেষে বের করে আনে তার একটা কিডনি। ততক্ষণে প্রচণ্ড যন্ত্রণায় লোকটার প্রাণ পাখি বেরিয়ে গেছে, নিথর হয়ে গেছে তার দেহ। রক্তাক্ত হাতের গ্লাভস খোলার আগে দেওয়ালের গায়ে সে বড় বড় অক্ষরে লিখে দিয়ে আসে, এবার তোমার পালা, কলকি আসছে। তারপর সব খুলে রেখে করিডোরে বেরিয়ে আসে পার্থসারথী। ততক্ষণে হাসপাতালের হইচই অনেকটাই কমে গেছে। বিষয়টা যে একটা ফলস অ্যালার্ম ছিল সেটা মোটামুটি ধরে ফেলা হয়েছে। একতলায় নামতেই সেই ফ্লোর ম্যানেজারের সাথে মুখোমুখি দেখা হয় তার। কোনো রকমে অ্যালার্ম সিস্টেমের উপর দোষারোপ করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেও। রাস্তায় বেরোতেই সে দেখে স্বয়ম্ভু চাকলাদার স্বয়ং হাজির হয়েছেন। হাসপাতাল কেমন দেখলেন? ভালোই। এই নিয়ে এমএলএ সাহেবের সঙ্গে একবার কথা বলতে হবে, বুঝলে। গত 5 বছরে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওই একই বয়সী প্রায় 450 ছেলে নিখোঁজ হয়েছে। আপনার হাসপাতালের ওই অতিথির কি খবর? সে এখন শান্তির ঘুম ঘুমোচ্ছে। খালি চিন্তা একটাই। কি চিন্তা? সিসিটিভি। ওসব নিয়ে চিন্তা করবেন না। আপনি যখন হাসপাতালে ঢুকেছিলেন তারপর থেকে আপনি বেরোনো পর্যন্ত গোটা হাসপাতালে সিসিটিভি হ্যাক করা ছিল। আপনাকে কেউ চিনতে পারবে না। সিসিটিভি হ্যাক তো বলেন কি মশাই? তা এই অসম্ভব সম্ভব করলেন কিভাবে? স্বয়ম্ভু চাকলাদার কোনো জবাব না দিয়ে ইশারায় রাস্তার ওপারে কাউকে একটা হাতছানি দিলেন। একটা বছর 20-25-এর ছেলে ধীরে ধীরে রাস্তা পার করে এগিয়ে এলো। উস্কো খুস্কো চুল, একমুখ দাড়ি, অথচ চোখটা হীরক খণ্ডের মতন জল জল করছে। ছেলেটা কাছে আসতেই চাকলাদার ওর পিঠে হাত রেখে বললেন, ওর নাম রুদ্র চক্রবর্তী। টাকা পয়সার অভাবে বেশি দূর পড়াশোনা করতে পারেনি, কিন্তু চৌকস ছেলে। এখন এথিক্যাল হ্যাকারের কাজ করে। এই অসম্ভবকে সম্ভব করার পিছনে ওরই কৃতিত্ব রয়েছে। কি আপডেট দিছি? আপনার বাড়ির চতুর্দিকে আমাদের লোক রয়েছে। উল্টো দিকে ফ্ল্যাটের ওপর থেকে স্নাইপার রেডি রয়েছে স্যার। আগামী 7 দিন আপনার বাড়ির আশেপাশে কোনো সন্দেহভাজন কাউকে দেখতে পেলেই তাকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অর্ডার দেওয়া আছে। আপনি এই 7 দিন যতটা পসিবল বাড়ির ভেতরেই থাকবেন স্যার, কারণ বাইরে বেরোলে এতটা সিকিউরিটি মেনটেন করা খুব রিস্কি হয়ে যাবে। বাড়ির ভেতরে থাকলে রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কম। মিনিস্টার হিরণাক্ষসুরকে টাচ করা অত সহজ নয়। স্যার একটা কথা বলবো? আপনি এতটা ঘাবড়াচ্ছেন কেন? ডিরেক্টলি আপনাকে তো থ্রেট দেওয়া হয়নি। শোনো ডিসি, যেটা বোঝো না সেটা নিয়ে আমায় জ্ঞান দিও না, বুঝেছ? মনোরঞ্জন মিত্র ওরফে মগা মিত্র আমার যথেষ্ট ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। পার্টির কার্যকলাপের সাথে সে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সামনের ইলেকশনে ক্যান্ডিডেট হচ্ছিল। আর সেসব যে আমার হাত ধরে সেটা জানতে এই বাংলায় কারোর বাকি নেই। এখন ওকে যারা এইভাবে হত্যা করলো তারা আমাকেও যদি টার্গেট বানিয়ে থাকে, তাহলে কি আশ্চর্য হওয়ার বিশেষ কোনো বিষয় থাকে? হ্যাঁ, আপনি একদম ঘাবড়াবেন না স্যার। আমরা আটমোস্ট সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে দিয়ে কেউ ভিতরে আসতে পারবে না। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, ছাড়ো তো, তোমাদের সব বড় বড় বকুনি। হাসপাতালে অত সিকিউরিটির মধ্যে থেকেও যেভাবে ছেলেটাকে খুন করলো, তারপর তোমাদের উপর আস্থা রাখাটা বড়ই কঠিন। নৃশংস হত্যা করেছে ছেলেটাকে, পেট কেটে কিডনি বার করে নিয়েছে। উফ, ভাবলেও যেন গাটা কেমন শিরশির করে উঠছে। ডিসি আর কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমএলএ সাহেব ফের গর্জে উঠলেন, এখানে বোকার মতো দাঁড়িয়ে না থেকে বাইরে গিয়ে সিকিউরিটির উপর নজর দাও। যত সব একদম অপদার্থের দল। হ্যাঁ, এই ঝামেলাটা মিটুক, তারপর আমি তোমাদের ব্যবস্থা করছি। ডিপার্টমেন্টে এত ইনএফিশিয়েন্ট লোকজন আমি একদম বরদাস্ত করব না। যাও যাও, বাইরে গিয়ে কাজকর্ম দেখো। এমএলএ সাহেবের বাড়ির গলিটা একেবারে শেষ প্রান্তে। গলির শুরু থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তার দুদিকে প্রায় গোটা 5 বাড়ি রয়েছে। গলিতে ঢোকার মুখেই একটা চেকপোস্ট বসানো রয়েছে। এই গলির অন্যান্য বাসিন্দাদেরও ভিতরে ঢোকার জন্য রীতিমতো চেকিং করিয়ে ঢোকাতে হচ্ছে। গোটা গলিতে
অন্তত জনা 50 পুলিশ কর্মী পাহারা দিচ্ছেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ চলছে গত কয়েকদিন ধরেই। এই প্রবল উত্তাপেও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন সেই সমস্ত পুলিশ কর্মী। তাদের দুদণ্ড বসবার অবকাশ নেই। মাননীয় মন্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন। অতএব তার কর্মচারীদের স্বস্তির নিঃশ্বাস ফেলার ঝুঁকি আছে। এমএলএ সাহেবের তরফ থেকে অবশ্য এই পুলিশ কর্মীদের জন্য জলের বন্দোবস্ত করা হয়েছে। সামনের একটা দোকানে চায়ের জন্য বলা আছে। সেখানকার একটা ছেলে ঘণ্টাখানেক বাদে বাদে এসে সকলকে কাগজের কাপে চা দিয়ে যাচ্ছে। ডিসি বাইরে বেরিয়ে যেতেই হিরণ্যাক্ষ সুর উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। তিনি বিয়ে শাদী করেননি, এ বাড়িতে একাই থাকেন। দরজার ছিটকিনি দিয়ে সোফায় গিয়ে বসলেন ভদ্রলোক। তারপর নিজের মোবাইলটা বের করে একটা নাম্বার ডায়াল করলেন। চওড়া এলসিডি স্ক্রিনে নাম ফুটে উঠল KR। ফোনটা কানে চেপে ধরলেন ভদ্রলোক। ওপার থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বলো, এখন কি মনে করে? স্যার, পুলিশি পাহারা বাড়িয়ে দিয়েছি। এদিকে বাচ্চাদন আসতে পারবে না, আর ওদিকে ঠাকুরপুকুরের বাড়িটা থেকে বাচ্চাগুলোকে সরিয়ে ফেলার হুকুম দিয়ে দিয়েছি। ঘণ্টাখানেকের মধ্যে সেই কাজটা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না স্যার। তোমার বয়স হয়েছে সুর, তুমি বুড়ো হয়েছ। এসব কাজ আর তোমায় দিয়ে হবে না। একটা সামান্য হুমকিতে এত ভয় পেয়ে গেলে, অথচ একদিন তুমি কত বড় বড় কাজ করেছ। আজ তোমাকে খুবই সন্ত্রস্ত মনে হচ্ছে, নাকি মগার খুনটা দেখে ঘাবড়ে গেছো? ওরকম নৃশংস খুন তো কতই দেখেছো তুমি। হ্যাঁ, তাহলে তাহলে আজ এত ঘাবড়াচ্ছ কেন? দিনকাল ভালো নয় স্যার, কি যে কোথার থেকে পিছনটা মানে স্যার, বলছিলাম যে এই কোয়ার্টারটা একটু ডাউন যাবে। ওসব তো আমার দেখার কথা নয় সুর, এ দায়িত্ব তোমার। আর তুমি কি করে সেই দায়িত্ব পালন করবে সেটা তোমার মাথা ব্যথা, আমার নয়। মাথায় রেখো, এটা একটা সিস্টেম। এই সিস্টেমের প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি, প্রত্যেকের আলাদা হিসেব। আর তুমি সেই সিস্টেমের অংশ হয়ে থাকতে না পারলে, তাহলে তোমাকে ছেটে ফেলতে এই সিস্টেমের 1 সেকেন্ডও সময় লাগবে না। কাজেই যা করবে ভাবনা চিন্তা করে করবে। দূর, আমার হয়েছে যত জ্বালা। এদিকে পুলিশ সামলাও, ওদিকে সরকারকে জবাবদিহি করো। কে একটা উটকো লোক এসে চমকে যাচ্ছে, হুমকি দিচ্ছে, ওদিকে কে আর ধমকাচ্ছে। আমি যে কোন দিকে যাব, এই সব দিক সামলানো কি আমার কাজ নাকি? যাকে ঠাকুর পুকুরের কাজ শেষ হতে অন্তত এখন 1 ঘন্টার ব্যাপার। ততক্ষণ একটু গড়িয়ে নিতে হবে। কালকের মধ্যে মাল ডেলিভারি করতে হলে হয়তো রাতটা জাগতে হতে পারে। এসব ভাবতে ভাবতে এমএলএ সাহেব নিজের শোয়ার ঘরে চলে গেলেন। এসির উত্তাপ কমিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলেন তিনি। মানসিক উত্তেজনায় এসির ঠান্ডা বাতাসে তার 2 চোখে ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলেন তা তার মনে নেই, কিন্তু ঘুম যখন ভাঙল তখন দেখলেন নিজের ঘরে শোবার বিছানায় হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছেন তিনি। খাটের ছত্রির সাথে তার হাত এবং পা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। তিনি চিৎকার করবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। একটা গজ কাপড় জাতীয় আঠালো চটচটে জিনিস তার মুখে সেটে দেওয়া হয়েছে। তাকে ঘুম থেকে উঠে ছটফট করতে দেখে হঠাৎ কে যেন বলে উঠল, বাবা,
মানুষের ঘুম হারাম করে আপনি তো কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলেন মশাই। এত ঘুম আসে কি করে আপনাদের? হিরণ্যাক্ষ সুর আলো নিভিয়ে পর্দা টেনে শুয়েছিলেন। এখন এই বন্ধ ঘরের অন্ধকারে উক্ত বক্তব্যের বক্তাকে দেখার চেষ্টা করলেন তিনি, কিন্তু ঘরের অন্ধকারে কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। এমএলএ সাহেব কোনো রকমে অস্ফুট কিছু শব্দ করলেন। হয় তিনি কিছু বলার চেষ্টা করছেন কিংবা কাউকে ডাকার চেষ্টা করছেন, তবে মুখে লাগানো ওই গজ কাপড়ের মতো আঠালো জিনিসটার কারণে বিন্দুমাত্র ঠোঁট ফাঁক করতে পারলেন না তিনি। এবার অন্ধকারের ভিতর থেকে একটা অবয়ব যেন নড়ে চড়ে উঠল। কাঁচের জানলার ফাঁক দিয়ে একটা হালকা আলো ঘরের ভিতর ঢুকে আসছে। হিরণ্যাক্ষর মনে হলো যেন বাইরে অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা 6টার পর রাস্তার লাইটের আলো জ্বলে ওঠে। কাঁচের জানলার ফাঁক দিয়ে যে আলোটা আসছে সেটা রাস্তার ওই ভেপার ল্যাম্পের হলদে আভা। তাহলে মন্ত্রীমশাই, আপনার তো শুনেছি অনেক ক্ষমতা, দেখেওছি বাড়ির বাইরে ওই স্বল্প মাইনের পুলিশ কর্মীদের যেভাবে সকাল থেকে দাঁড় করিয়ে রেখেছেন রোদের মধ্যে, তাতে আপনার ক্ষমতার একটা আভাস তো পাওয়া যায়। তবে একটা জিনিস দেখে ভালো লাগলো, আপনার মধ্যে আর যত বদগুণ থাক আপনি যে অন্তত নিজের দোষ স্বীকার করতে জানেন, সেটা দেখে বেশ ভালো লাগলো। দেখুন, আমি কিন্তু গুণীর কদর করতে জানি। এমএলএ সাহেব মুখ আটকানো অবস্থায় গো গো শব্দ করছেন দেখে অবয়ব এগিয়ে এসে তার মুখ থেকে সেই আঠালো গজ কাপড় টেনে খুলে দিল। তারপর ফিস ফিস করে বলল, সাবধান মন্ত্রীমশাই, একটা ছুরির ফলা আপনার গলার দিকে কিন্তু তাক করা আছে। চিৎকার করে বাইরে থেকে পুলিশ ডাকার কিংবা কোনো রকম চালাকি করার চেষ্টা করলে তার ফল যে ভালো হবে না তা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বলে দিতে হবে না। কে তুমি? কি চাই? আর আমার বাড়িতে ঢুকলে কিভাবে? বাপ রে বাপ, এতগুলো প্রশ্ন একসঙ্গে, একে একে উত্তর দিই কেমন? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই। গলির শেষ প্রান্তে আপনার বাড়ি। পুলিশ ডিপার্টমেন্ট এবং ডিসি গোটা গলি নিরাপত্তার চাদরে ঢেকে দিলেও আপনার বাড়ির পিছন দিকের কথা তার মাথায় আসেনি। আপনার বাড়ির পিছনেই যে পুকুরটা রয়েছে তার ওপাশে ভট্টাচার্য পাড়া। আমি সেদিক থেকে নেমে সাঁতরে এবারে এসে আপনার বাড়ির পিছনের গা নিসবে ছাদে উঠে যাই। সিঁড়ির দরজাটা সৌভাগ্যবশত খোলা ছিল, সেখান থেকে ঘরের ভেতর ঢুকে এসেছি। বিশেষ বেগ পেতে হয়নি। তবে সিঁড়ির দরজাটা খোলা না থাকলে কি করতাম তা অবশ্য বলতে পারি না। অবশ্য যেটা নেই সেটার জন্য তো আর কথা বলে লাভ নেই, যাকে বাদ দিন। এবার কাজের কথায় আসা যাক। আমি কি চাই, তাই তো? এটাই তো আপনার প্রশ্ন ছিল। আমি চাই আপনার শাস্তি। না, আপনি সরাসরি আমার সঙ্গে কোনো অন্যায় করেননি, কিন্তু তাই বলে আপনার অন্যায়টা খাটো হয়ে যায় না। আর তাছাড়া আপনি নিশ্চয়ই এটা আশা করেন না যে যতক্ষণ না আমার সঙ্গে অন্যায় হচ্ছে ততক্ষণ আমি চুপ করে বসে থাকব। আর তৃতীয়ত, আমার নাম কল্কি। যারা মানুষ হয়ে মানুষের ক্ষতি করে, যারা এই সবুজ পৃথিবীতে মানবতার গায়ে কালি ছেটায়, যারা যারা শত অন্যায় সহ্য করে মুখ বুজে থাকে, তাদের সকলের বিনাশ করতে আরও একবার আবির্ভূত হয়েছে এই ধরাধামে। আর আমার সৌভাগ্য দেখুন, আপনার মতো একজন করাপ্টেড, বাজে, নোংরা মানুষের হাত ধরেই আমার এই পথ চলা শুরু হচ্ছে। কিন্তু আমি কি করেছি? এটা ঠিক হলো না মন্ত্রীমশাই। আমি এক্ষুনি আপনার গুণের কদর করলাম, আর আপনি সঙ্গে সঙ্গে নিজের স্বরূপ দেখিয়ে দিলেন। দেখুন, ভালো বা মন্দ আপনি যাই করে থাকুন না কেন, সেটা স্বীকার করার সৎসাহস রাখবেন না? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি করলাম? কিসের কথা বলছেন আপনি? শুনুন,
আপনার ঠাকুর পুকুরের কাজকর্মের সমস্ত হাল হকিকত এতক্ষণে কিন্তু পুলিশের হাতে পৌঁছে গেছে। ওই বাচ্চাগুলোর সঙ্গে আপনি যে অন্যায় করেছেন তার সাজা কিন্তু আপনাকে পেতেই হবে। পুলিশ আর কিছুক্ষণের মধ্যে আপনার ওই ঠাকুর পুকুরের বাড়ির চৌহদ্দিতে পৌঁছে যাবে, আর আপনি সেখানে কি কুকর্ম চালিয়েছেন এতদিন ধরে সেটা গোটা পৃথিবীর সামনে ধরা পড়ে যাবে। দেখুন ভাই, আপনার কি চাই? হ্যাঁ, এভাবে আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে আপনার তো কোনো লাভ হবে না। তার থেকে বলুন না আপনার কি চাই। আমি চেষ্টা করব যাতে আপনার চাহিদা পূরণ করতে পারি। আপনি বলুন না। আমি তো আপনাকে আগেই বলেছি, আমি চাই আপনার সাজা। এরকম জঘন্য অপরাধ করে যে মানুষ বুক ফুলিয়ে সমাজের মূল স্রোতে ঘুরে বেড়ায় তার কঠিন থেকে কঠিনতম সাজাই আমার একান্ত কাম্য। বুঝলাম, কিন্তু আপনি প্রমাণ করবেন কি করে যে সে কাজ আমিই করতাম? ঠাকুর পুকুরের ওই বাড়িটা আপনাদের পৈতৃক সম্পত্তি। আপনার কোনো দাদা ভাই নেই। আপনার প্রপার্টিতে এইরকম একটা বিশাল বড় অর্গান ট্রাফিকিং র্যাকেট চলছে আর আপনি সেটা জানেন না, এটা মশাই অসম্ভব। তাছাড়া আমার কাছে মগা মিত্রের জবানবন্দির ভিডিও রেকর্ডিং করা রয়েছে, প্রয়োজনে সেটাও। দেখুন ভাই, আপনার কত টাকা চাই? আমায় শুধু অ্যাকাউন্টটা বলুন। আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে ভুল করবেন না, প্লিজ প্লিজ। একটা ছোট্ট ভুল হয়ে যাচ্ছে মন্ত্রীমশাই, ছোট্ট ভুল। শুনুন, আমি আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছি ঠিকই, সেসব পুলিশের হাতেও তুলে দেব, কিন্তু আপনাকে যে পুলিশের হাতে দেব এমন কথা তো আমি বলিনি। মানে আপনার মতোই নিকৃষ্ট মানুষকে জনগণের করের টাকায় জেলে বসিয়ে খাওয়ানোর কোনো অভিপ্রায় আমার নেই, বুঝলেন কিনা? হ্যাঁ, তাছাড়া আপনারা এতটাই করাপ্টেড যে কয়েক মাসের মধ্যেই নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে আবার জেল থেকে বের হয়ে আসবেন। ঘরের মধ্যে যখন রক্ত পিপাসু মশা ঢুকে আসে তখন তাকে একবার নাগালের মধ্যে পেলে কি বদলানোর সুযোগ দেওয়া হয়? আর দিলেও কি সেই মশার বিবেকবোধ জাগ্রত হয়? সেই কিন্তু নিজের রক্ত তৃষ্ণা মেটানোর জন্য একের পর এক ব্যক্তির শরীরে বসে রোগ ছড়াতে থাকে। তাই তাকে নাগালের মধ্যে পেলে 2 হাতের চাপে পিষে মারাটাই রীতি। আমিও সেটাই করব। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। কে আছো? কোনো লাভ নেই স্যার, কোনো লাভ নেই। আপনার এই কণ্ঠস্বর আপনার পাহারারত পুলিশ কর্মীদের কানে পৌঁছবে না। তার থেকে শেষ ইচ্ছে টিচ্ছে কিছু থাকলে বলে ফেলুন। ভাই, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দিন, কিন্তু আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। কি বলেছি আমি আপনাকে মারব? আমি আপনাকে আপনার এই নশ্বর এবং নষ্ট জীবন থেকে মুক্তি দেব। আপনাদের মতো নরকের কীটকে মুক্তি দেওয়ার জন্যই এই কলিযুগে আমার আবির্ভাব। গীতার শ্লোকটা মনে পড়ে না? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হিরণ্যাক্ষ দেখলেন একটা ধারালো ছুরির ফলা জানলার ফাঁক দিয়ে আসা আলোয় চকচক করে উঠল। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর সেটা সমূলে নেমে এলো তার বুকের উপর। চামড়া মাংস হাড়ের ফাঁক দিয়ে সেই ইস্পাতের ঠান্ডা ফলা সোজা গিয়ে ঢুকে গেল তার হৃদয়ে। একটা আর্তনাদ করে উঠলেন তিনি, কিন্তু সেই বন্ধ ঘরের ভিতর থেকে সেই চিৎকার বাইরে বেরোল না। যেটুকু বের হলো সেটাও গ্রীষ্মকালের বাড়িতে বাড়িতে পাখার শব্দের দাপটে ঢাকা পড়ে গেল। ব্রেকিং নিউজ। নিজের বাড়িতে বন্ধ ঘরের ভিতর খুন হয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এমএলএ শ্রী হিরণ্যাক্ষ সুর। আততায়ী তার বুকে চিহ্ন করে লিখে দিয়ে গেছেন একটি শব্দ, কল্কি। মন্ত্রী মশাইয়ের ঘর থেকে একটি পেনড্রাইভ পাওয়া গেছে। সেই পেনড্রাইভ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি অঙ্গ পাচার চক্রের সাথে জড়িয়েছিলেন হিরণ্যাক্ষ।
তার ঠাকুরপুকুরের বাড়ি থেকে কিছু কিশোরকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনের কিডনি ইতিমধ্যেই বার করে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে বাকিদেরও এই একই হাল করার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। জনগণ একজন রাজনেতার এহেন ঘৃণ্য কর্মের তীব্র নিন্দা করছেন। সরকারের তরফ থেকেও বিবৃতি দিয়ে এই ঘটনার সম্পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শহরের এক মাঝারি মানের কফি শপে বসে ফেনা ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে খবর দেখছিল 3 অসমবয়সী পুরুষ। খবর শেষ হতেই তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তাদের যাত্রা সবে শুরু হয়েছে, গন্তব্য এখনো বহুদূর। এই সমাজের অন্ধকার শুষে নিতে আবার হাজির হবে স্বয়ং কল্কি। হ্যাঁ, স্বয়ং কল্কি। শেষ হলো আমাদের আজকের গল্প অন্ধকারের হাতছানি। গল্প পাঠে আমি কৌশিক। অন্যান্য চরিত্রে সজল, ব্রতদীপ, শুভদীপ্ত, মলয়, ঋষিতা, দিদি প্রিয়া সেন, উর্মি, নীল, স্নেহাদ্রি, আলাপন, অমিত, বিশ্বজিৎ, দিদিপ্রিয়া রায়, ধ্রুব, অরুময় ও কৌশিক। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।